আচ্ছা, এই হাইড্রোকার্বনের অ্যালকিন গুলোকে আমরা পড়বো। অ্যালকেন আগে অলরেডি পড়েছি, এরপরে আমরা পড়বো অ্যালকিন। অ্যালকিনের জেনারেল ফর্মুলা CnH2n, এর শেষে নাম লাগবে ইন। যদি কখনো সিঙ্গেল কার্বন অ্যালকিন গঠন করে না, কারণ একটা কার্বনে কখনো ডবল ডবল বন্ধন হয় না, মিনিমাম দুটো কার্বন লাগে। তাহলে দুটো কার্বন লাগলে আমরা এটাকে বলবো ইথিন বা ইথিলিন। দেখো, ইথিন বা ইথিলিন, এখানে মেনলি এটাকে অলিফিন বলা হয়। অলিফিন, অলি কথার অর্থ হচ্ছে বেশি, আর অ্যাফিন কথার অর্থটা হচ্ছে অ্যাফিন, সক্রিয়। যারা বেশি সক্রিয় তাদেরকে অলিফিন বলা হয়। এগুলোকে আমরা আগেরটা বলেছিলাম অ্যালকেন গুলোকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন, প্যারাফিন, পার যোগ অ্যাফিন। পার মানে কম, অ্যাফিন মানে সক্রিয়, অর্থাৎ অ্যালকেন গুলো অ্যালকিনের তুলনায় কম সক্রিয়। তাহলে সক্রিয়তার দিক থেকে অ্যালকিনের বেশি। এগুলো আবার ওয়েল ফর্মিং হয়, এরা তেল তৈরি করতে পারে, ওয়েল ফর্মিং বলে, ওয়েল ফর্ম করতে পারে। ওয়েল ফর্মিং অনেক সময় দেখবে এটার মান আমাদের যদি জেনারেল ফর্মুলা CnH2n ধরি, তাহলে এন এর মান কখনো 1 হবে না, তাহলে এন এর মান 2 থেকে ডট 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 পর্যন্ত চলে থাকবে। জয়েন করছে একজন দ্বারা। ওয়েল ফর্মিং আমি দিয়ে দেবো, এগুলো অসুবিধা হবে না। ওয়েল যারা মানে তেল তৈরি করতে সাহায্য করে তাদেরকে অনেক সময় এটাকে ওয়েল ফর্মিং বলে। কথাগুলো একটু শুনবে, কথা শোনা যাচ্ছে তো? হ্যালো মুজাহিদ, প্রবলেম হচ্ছে না তো? নেট কেমন কাটছে? এটা তো নেটটা বেশি কাটবে, বেশি কাটবে মনে হয়। আচ্ছা, এই পরে যে ফর্ম নাম্বারটা পেলাম N22, অনেক পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এবার ইনফিনিটি তো হয় না, কারণ এটা তো যৌগটাকে স্থায়িত্ব লাভ করতে হবে। স্থায়িত্ব পেতে গেলে তার কম সংখ্যক যত থাকবে তার স্টেবিলিটি বেশি হবে। এরপরে এদের নামকরণ IUPAC, ইউপ্যাক্ট নোমেনক্লেচার, IUPAC। তাহলে আমি যদি যখনই কোনো একটা কার্বন দেখবো, তাহলে এটা আমি যৌগ নিচ্ছি। এটা একটা ডবল বন্ধন আছে, আমাকে দেখতে হবে চেনটা কমে কোথায় আছে। 1 2 3 4 5, আমি 2-এ পাচ্ছি ডবল বন্ধনটা, দেখো 2-এ। তাহলে 2-এ ডবল বন্ধন পাই, তাহলে নাম্বারিংটা এদিক থেকে যাবে, এদিক থেকে গেলে আমি 3-এ পেয়ে যাবো ডবল বন্ধন। 1 2 3, তাহলে 3-এ ডবল বন্ধন মানে নাম্বারিংটা ইনকারেক্ট। নাম্বারিং দেখতে হবে ডবল বন্ড বা ট্রিপল বন্ড সবসময় যেন কম সংখ্যায় থাকে। তাহলে এটার নাম কি হবে? 4 4 ডাইমিথাইল পেন্ট টুইন। এই দুটোতে মিথাইল গ্রুপ আছে। 4 4 ডাইমিথাইল পেন্ট। পেন্ট মানে চারটে, কটা কার্বন আছে? চারটে 5টা কার্বন, 1 2 3 4 4 5, পেন্ট টু ইন, তাই না? পেন্ট টু ইন। নাম্বারিংটা দেখতে হবে যেন কমে পড়ে। এইগুলোই হচ্ছে এর নোমেনক্লেচার। এরপরে কার্বন কার্বন যে দ্বিবন্ধন গঠিত হচ্ছে, গঠনটা কিরকম? কার্বন কার্বন ডবল বন্ধনের দ্বিবন্ধনের গঠন, কার্বন কার্বন দ্বিবন্ধনের গঠন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের গঠন, আমি কার্বন, একটা সিগমা বন্ধন আছে কার্বন কার্বনে, সিগমা বন্ধনের পাশে এই যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলো ওভারল্যাপিং হয়, প্যারালাল ওভারল্যাপিং হয়, প্যারালাল। একটা ওভারল্যাপিং হচ্ছে সোজাসুজি হবে, হেডন ওভারল্যাপ, সিগমা বন্ধন তৈরি করে। সেটাকে আমি আরেকটা মানে ডিপিক্টেড করি, রিপ্রেজেন্ট করি, তাহলে কি হবে দেখো, কার্বন সিঙ্গেল বন্ড ওভারল্যাপিং হচ্ছে হেডন ওভারল্যাপ। আবার এই যে প্যারালাল পি অরবিটাল এমটি আছে,
সেই এমটি ওভারল্যাপটা এইভাবে হলো। তাহলে ওভারঅল ব্যাপারটা কিরকম হচ্ছে, দেখো ওভারঅল যদি আমি দেখি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অ্যাবাভ দা, এটাকে বলে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এটাকে বলে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এই ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের উপরে পাই ইলেকট্রন, আর ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের নিচে পাই ইলেকট্রন, আর বাকিগুলো কিন্তু সিগমা ইলেকট্রন। তাহলে এটা সিগমা বন্ধন, আর এ দুটো মিলে কিন্তু একটা পাই বন্ধন। এটা হচ্ছে কি অরবিটাল পিকচার বলে এটাকে। আর এদের মধ্যে বন্ধন কোণ কত, 120 ডিগ্রি। আর এরা আবার নিজেদের মধ্যে রোটেট করতে পারে, 90 ডিগ্রি রোটেট করতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন জিনিস। এক হচ্ছে তার নামকরণ, তার গঠন, এবং গঠনের মধ্যে অরবিটাল পিকচারটা কিভাবে আসছে। এরপরে আমি চলে যাচ্ছি যে সমবায়বতা। এই যে ডবল বন্ধন তৈরি করছে, এই ডবল বন্ধনটা কি রকমের আইসোমার দেখাবে, আইসোমেরিজম কি করম শো করাবে। সমবায়তা, সমবায়ব কাকে বলে, সমবায়ব হচ্ছে যখন কোনো যৌগের আইসোমার বলে ইংরেজিতে, একটু মনে রাখো। এক কথাই বলছি যে যখন কোনো দুটো যৌগ একই মলিকুলার ফর্মুলা হয় কিন্তু গঠন আলাদা, গঠন আলাদা, গঠনগত পার্থক্য থাকবে কিন্তু আণবিক সংকেত একই, তাদেরকে আমরা আইসোমার বলবো। আমি আইসোমারের উদাহরণে আসছি, তাহলে বুঝতে পারবে। ধরো CH3 CH2 CH ডবল বন্ড CH2, এর ফর্মুলাটাকে আমি যদি লিখি তাহলে সি কটা, 4টে, আর হাইড্রোজেন কটা, 8টা। তাহলে এটা হচ্ছে তার মেন ফর্মুলা C4H8। তাহলে এর নামটা কি দেখো, ডবল বন্ধনটা একেই ফেলে দিলাম, 1 2 3 4। তাহলে বিউট 1 ইন, বিউট 1 ইন, ডবল বন্ধন যেহেতু একই আছে। এই যৌগটাকে আবার আমরা ডবল বন্ধনটা যদি মিডিলে দিয়ে দিই, মিডিলে কেউ জয়েন করলে মুশকিল আছে। হুম, ডবল বন্ডটা যদি মিডিলে দিই তাহলে বিউট 2 ইন হয়ে গেল। তাহলে এরা হচ্ছে মলিকুলার ফর্মুলা এক, এটারও কিন্তু C4H8। তাহলে এ হচ্ছে বিউট 2 ইন। দেখো এরা একই মলিকুলার ফর্মুলা, কিন্তু এদের ডবল বন্ধনটা কোথাও মিডিলে আছে এর, আর এর ডবল বন্ধন আছে একে, আর এর ডবল বন্ধন আছে 1 2-এ। সো মলিকুলার ফর্মুলা যদি এক হয় কিন্তু গঠন যদি আলাদা হয়, তাহলে এইরকম আইসোমারকে আমরা কি বলবো, দুটোকে মিলে কি বলা হয়, পজিশনাল আইসোমেরিজম, অবস্থানগত সমবায়ব। অবস্থানগত সমবায়ব, এই অবস্থানগত সমবায়বকে আমরা ভাগ করলাম। এবার শৃঙ্খল গঠিত যদি হয়, যে ডিফারেন্ট শৃঙ্খল হয়, যে মলিকুলার ফর্মুলা এক আছে কিন্তু শৃঙ্খলটা আলাদা, তাকে আমরা বলবো শৃঙ্খল গঠিত সমবায়ব। এখানে আছে কিন্তু এর শৃঙ্খল নেই, এর চেনে আছে। দেখো আবার আরেকটা যৌগ লিখবো, এরই আইসোমার ফর্মুলা এক হবে কিন্তু তোমার হচ্ছে শৃঙ্খল থাকবে। দেখো একটা ব্রাঞ্চ বেরিয়ে গেল, এই দুটো তখন 1 আর 2 তখন আইসোমার হলো, এই আইসোমারকে আমরা বলি ব্রাঞ্চড আইসোমেরিজম, শৃঙ্খল গঠিত আইসোমেরিজম, শৃঙ্খল গঠিত আইসোমেরিজম, সমবায়ব, শৃঙ্খল গঠিত সমবায়ব। এরপরে হচ্ছে রিং চেইন আইসোমেরিজম, রিং চেইন অর্থাৎ একটাতে রিং থাকবে আর একটাতে চেইন থাকবে, রিং চেইন আইসোমের। কিরকম, CH3 ধরো প্রোপিন, CH ডবল বন্ড CH, এটা হচ্ছে প্রোপিন। এর মলিকুলার ফর্মুলাটা কি হলো, C 3টে, H কটা, 6টা, মিলিয়ে দেখো C3H6। এই C3H6 মলিকুলার ফর্মুলা দিয়ে আমি একটা আবার যৌগ লিখতে হবে যেটা সাইক্লিক হবে, এটাও C3H6। এটা হয়ে গেল রিং, এটা রিং টাইপ, রিং মানে সাইকেল আছে, আর এটা হইলো চেনে আছে। তাহলে এটা হচ্ছে, এই দুটোর ফর্মুলা কিন্তু এক কিন্তু গঠন দেখো ডিফারেন্ট। এরকম গঠনগত পার্থক্য থাকলে তখন আমরা তাকে রিং চেন আইসোমার বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম।
জ্যামিতিক, অর্থাৎ জ্যামিতিক গঠন আলাদা থাকবে। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, ধরো আমি বিউটিন লিখছি, তাহলে এটা ডবল বন্ধনে আছে। দুটো বড় গ্রুপ যদি একই দিকে থাকে, CH3 আর CH3 সেম সাইডে আছে, ইফ দে আর স্টে ইন সেম সাইড, তাহলে সেম সাইডে যদি থাকে তাদেরকে আমরা সিস বলি। আর CH3 গুলো ডবল বন্ডের রেসপেক্টে যদি বিপরীত সাইডে থাকে, দেখো আলাদা সাইডে আছে, এইচ আলাদা সাইডে আছে, তখন এটাকে আমরা ট্রান্স বলি। তাহলে তাদের মধ্যে মলিকুলার ফর্মুলা এক আছে, মলিকুলার ফর্মুলা এক, কিন্তু তাদের মধ্যে গঠনগত পার্থক্য আছে। একই দিকে CH3 আছে, আরেকটা মলিকুলার। হ্যাঁ, কি বলছে, ট্রান্স হচ্ছে বিপরীত দিকে। দেখো বড় দুটো গ্রুপ যদি বিপরীত দিকে থাকে তাহলে ট্রান্স, আর সিস হচ্ছে বড় দুটো গ্রুপ যদি একই দিকে থাকে, সেম সাইড, এই যে একই দিকে আছে, আর এরা বিপরীত দিকে আছে, তাহলে বিপরীত দিকে থাকলে তখন সেটাকে আমরা বলবো তোমার ট্রান্স, আর সেম সাইডে থাকলে সে সিস। এই দুটোর মধ্যে আইসোমেরিজম যে রিলেশনশিপ সম্পর্ক, এই দুটো আইসোমারকে আমরা তখন বলবো জ্যামিতিক আইসোমার। বাংলায় বলে জ্যামিতিক, ইংরেজিতে যদি কেউ বলতে চাও তাহলে সেটাকে আমরা বলি জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে জ্যামিতিক সমবায়ব, ঠিক আছে। জ্যামিতিক সমবায়ব কিছুই না, ডবল বন্ডের রেসপেক্টে কোথায় আছে, এটা হচ্ছে জ্যামিতিক সমবায়বের গঠন, ঠিক আছে। এটা গেল। এরপরে হচ্ছে স্থায়িত্ব। ধরো ডবল বন্ধনের পাশে এই যে জ্যামিতিক আইসোমেরিজম আমি দেখালাম, CH3 আছে, এখানেও CH3 আছে, এদিকেও CH3 আছে। ডবল বন্ডনের পাশে যতগুলো CH3 আছে প্রত্যেকের সঙ্গে হাইড্রোজেন আছে তিনটে করে। এই প্রত্যেকে হাইড্রোজেন গুলোকে বলে আলফা হাইড্রোজেন। তাহলে 3 4 12টা আলফা হাইড্রোজেন আছে। আর আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে যৌগটার স্থায়িত্ব তত বেশি হবে। এখানে আমি নোট করে দিচ্ছি, তাহলে মনে রাখবে। আলফা হাইড্রোজেনের আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি হলে স্থায়িত্ব বেশি হবে। তাহলে এখানে দেখো, এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে 12টা, আরেকটা যৌগ লিখছি আমি এর পাশে, CH3, এখানে একটা H, এখানে CH3, এখানে CH3। তাহলে এখানে দেখো 3 3 9টা আলফা হাইড্রোজেন, তাহলে এর স্থায়িত্ব এর থেকে বেশি। আবার আলফা হাইড্রোজেন যদি কমতে থাকে, এখানে আলফা হাইড্রোজেন 6টা, তাহলে যত কম আলফা হাইড্রোজেন থাকবে, নাম্বার অফ দ্য ডিক্রিজিং আলফা হাইড্রোজেন ডিক্রিজেস দ্য স্টেবিলিটি, অর্থাৎ স্টেবিলিটি তত বাড়বে যত আলফা হাইড্রোজেনের সংখ্যা বাড়বে। তাহলে কোনো যৌগের ক্ষেত্রে ডবল বন্ডের পাশে যদি CH3 থাকে, মানে ডবল বন্ডের পাশে যদি কার্বন থাকে, তার সঙ্গে যদি হাইড্রোজেন যদি থাকে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন, তাহলে সেই হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেন বলে। আলফা হাইড্রোজেন যত বেশি মানে হবে, তার স্থায়িত্ব তত বেশি হবে। এটা গেল স্থায়িত্বের, অ্যালকিনের স্থায়িত্ব। এরপরে হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি, প্রিপারেশন অফ অ্যালকিন। আজকে বেশি পড়াবো না, একটু জাস্ট যারা নতুন এসে তাদের। অ্যালকিন যারা হয় কি না, অ্যালকিনের ক্ষেত্রে ডবল বন্ধনে আলফা হাইড্রোজেন হয়, অ্যালকেনের তো ডবল বন্ধন হয় না, ঠিক আছে। অ্যালকাইনের হয়, অ্যালকাইনের রেসপেক্টে তখনও অ্যালকিনের হাইড্রোজেন মানে হাইড্রোজেন নাম্বারটা আলফা হাইড্রোজেনটা বেশি হবে না। তুমি যেটা বলতে চাইছো, যদি আমি অ্যালকাইন ধরি, অ্যালকাইন মানে ট্রিপল বন্ধন আছে, তাহলে এখানে CH3 আছে, তাহলে এখানে দেখো 6 এর বেশি তো আর হবে না, এখানেও CH3, এখানে CH3 অ্যালকাইনের ক্ষেত্রে। তবে এগুলো আলফা হাইড্রোজেন কিন্তু, মানে ডবল বন্ডনের, এটা ডবল বন্ডন হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ। মেন ফাংশনাল গ্রুপের পাশে যদি হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে আমরা আলফা হাইড্রোজেন বলি। আলফা হাইড্রোজেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আলফা হাইড্রোজেন তোমাকে ধরতে হবে কোথায় কটা আছে। তাহলে এখানে দেখো, এখানে ডবল বন্ধন আছে, এই কার্বনটা কিন্তু আলফা না, পাশের কার্বনটা আলফা কার্বন, তার সঙ্গে 3টে হাইড্রোজেন আছে। তাহলে তার সঙ্গে যে 3টে হাইড্রোজেন আছে, সেই 3টে হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে এর ক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন আছে? 6টা। তাহলে আলফা হাইড্রোজেনের নাম্বারটা অ্যালকিনের ক্ষেত্রে বেশি স্থায়িত্ব হয়, কারণ অ্যালকিন হাইপার কনজুগেশন করতে পারে। হাইপার কনজুগেশন পড়েছো কিনা জানি না। হাইপার, আচ্ছা, যারা হাইপার কনজুগেশন করবে তাদের ক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে কনজুগেশনের জন্য স্থায়িত্ব বেড়ে যাবে। ফলে আলফা হাইড্রোজেন থাকলে হাইপার কনজুগেশনটা বেশি হবে, ওই জন্য স্থায়িত্বটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো,
বেরিয়ে গেলেই সমস্যা, দুজন আছে মাত্র, বাকিরা করছে কি? আচ্ছা দেখো প্রস্তুতি, ঠিক আছে, ভিডিও দিয়ে দিব, দেখতে পাবো, অসুবিধা নেই। অ্যালকোহলের নিরুদন নাম্বার ওয়ান, অ্যালকোহল। অ্যালকোহল কাকে বলে? যদি আর এর সঙ্গে ওইস থাকে, আর এর সঙ্গে ওইচ থাকলে তাকে আল বলবো। আর কি কি হতে পারে? আল অ্যালকাইল গ্রুপ, আর ওইচ এটা হচ্ছে অ্যালকোহল। আর পিএইচ এর সঙ্গে ওইচ থাকলে এটাকে বলে ফেনল। দুটো জিনিস, এক হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল মানে অ্যালকিল গ্রুপের সঙ্গে যদি ওইচ থাকে সেটা অ্যালকোহল, আর বেনজিন রিং এর সঙ্গে যদি ওইচ থাকে সেটাকে বলে ফেনল। সো ফেনল এন্ড অ্যালকোহল আর টু ডিফারেন্ট ক্যাটাগরিক্যালি কম্পাউন্ড, টু ডিফারেন্ট আলাদা আলাদা ক্যাটাগরির দুটো আলাদা কম্পাউন্ড। তাহলে এই যে ফেনল, ফেনল এটা এটা ডিফারেন্ট টাইপের, 12-এ পড়বো আমরা। এখানে অ্যালকোহলটাকে নিরোধন করছে। অ্যালকোহল যদি নিরোধিত হয়, নিরোধিত মানে জল বেরিয়ে করে, নিরোধন কথার অর্থ হচ্ছে জল অপসারিত হওয়া, H2O অপসারণ। কিছু কিছু কেমিস্ট্রির টার্ম মনে রাখতে হবে। জল অপসারণ কে বলে নিরোধন। তাহলে অ্যালকোহলটাকে আমি লিখে নেবো আগে। এটা একটা অ্যালকোহল। এটা কিরকম অ্যালকোহল? আলফা কার্বনে আছে আর বিটা কার্বনে আছে। দেখো ওইচটা এটা যুক্ত আছে আলফা, তাহলে মেন ফাংশনাল গ্রুপ এখানে ওইচ। কিন্তু তোমাদের একটা নোট করে দিই, মেন ফাংশনাল গ্রুপ গুলো কোনগুলো দেখো। মেন ফাংশনাল হচ্ছে অ্যাসিড, মেন ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, মেন ফাংশনাল গ্রুপ হচ্ছে এস্টার, মেন ফাংশনাল গ্রুপ হচ্ছে তোমার সিও আর কিটোন, তারপরে মেন ফাংশনাল গ্রুপ হচ্ছে ওইচ, মেন ফাংশনাল গ্রুপ NO2, মেন ফাংশনাল গ্রুপ ডবল বন্ড, মেন ফাংশনাল গ্রুপ ট্রিপল বন্ড। সো মেন ফাংশনাল গ্রুপের সঙ্গে যুক্ত কার্বনটাকে আলফা কার্বন বলবো, তার সঙ্গে যুক্ত কার্বনকে বিটা কার্বন বলবো। আলফা কার্বনে যদি ওইচ থাকে, সেটাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি, সালফিক অ্যাসিড হচ্ছে জল শোষক, জল শোষণ করবে, মনে রাখবে। হিট করি তাহলে সেটা জল বের করে দেবে, এই জলটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এখানে ডবল বন্ধন। কিরকম হচ্ছে আমি একটু মেকানিজমে দেখাতে পারবো, অসুবিধা নেই। ঘটনাটা ঘটছে কিভাবে, +H2O, তাহলে আমার দেখো অ্যালকিন তৈরি হয়ে গেল। কি হয় ব্যাপারটা একটু বলে দিই, মেকানিজম বলে এটাকে। প্রথমে এইচ আছে আর CH2OH আছে, এখানে H+ দেওয়া হয়, মানে সালফিক অ্যাসিড দিচ্ছি মানে H+ দিচ্ছি। এই H+টা OH এর সঙ্গে কম্বাইন করবে, যেহেতু এর লোন পেয়ার আছে। আর CH2OH2+ হয়ে গেল, দেখো একটা এইচ লেগে গেল। এই জলটা তখন বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই কার্বোক্যাটায়নটা তখন H+টাকে বের করে দেবে। H+ প্রথমে নিয়েছিলাম, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। ক্যাটালিস্টের কাজ হচ্ছে রিয়াকশনটাকে প্রমোট করা, রিয়াকশনের গতিকে বাড়িয়ে দেওয়া, বা রিয়াকশনের গতিকে মন্দীভূত করা। আফটার অল রিয়াকশন কমপ্লিট যখন হয়ে যাবে, তখন ক্যাটালিস্টটা আবার বেরিয়ে আসবে। অর্থাৎ ক্যাটালিস্ট আনঅল্টার্ড, ওকে চেঞ্জ করতে পারবে না, ও চেঞ্জ হবে না। তাহলে দেখো একটা অ্যালকিন তৈরি হয়ে গেল। তাহলে এই যে মেকানিজমটা দেখালাম, এখানে কলা কৌশল বলে এই জিনিসটাকে আমি দেখালাম, যেটা এটা কিন্তু এখানে এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে, যে সালফিক অ্যাসিড দিলে জলটা বেরিয়ে যাবে, ডবল বন্ড উৎপন্ন হবে, তাহলে একটা অ্যালকিন উৎপন্ন হবে। ঠিক আছে, এরপরে এই অ্যালকিনটাকে যদি আমি নাম করে নিই, অর্থাৎ কোনো একটা নেম নিলাম, ইথাইল অ্যালকোহল নিলাম, তাহলে ইথাইল অ্যালকোহলে CH2OH, এখানে OH আছে, তাহলে প্রথমে সালফিক অ্যাসিড দেওয়া হলো, সালফিক অ্যাসিড দিলে জলটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে একটু হিট করতে হবে, তাহলে কি তৈরি হবে দেখো, ইথিলিন তৈরি হয়ে গেল, ইথিলিন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই যে ইথিলিনটা তৈরি হলো, এই ইথিলিনটা কিন্তু সালফিক অ্যাসিডের নিরুদনের জন্য তৈরি হলো, নিরুদন। এই নিরুদনের জন্য আমরা অ্যালকিন তৈরি করতে পারি। এটাকে বলে প্রতিসম। প্রতিসম হচ্ছে সিমেট্রিক। এই যে অ্যালকোহলটা, এটা হচ্ছে সিমেট্রিক অ্যালকোহল। সিমেট্রিক কথার অর্থ হচ্ছে সব দিক থেকে এক। এই যে অ্যালকিনটা তৈরি, যেখানে দুটো কার্বন CH2 আছে, এদিকে দুটো CH2 আছে, সো মানে তুমি দুই দিক থেকে দেখো এক। কিন্তু যদি আনসিমেট্রিক্যাল হয়, আনসিমেট্রিক্যাল মানে অপ্রতিসম, অর্থাৎ আগের দিকে ওইচ আলাদা, এদিকে আলাদা, তাহলে তখন কি হবে, একটা অপ্রতিসম যদি আমি অ্যালকোহল নিই,
অপ্রতিসম অ্যালকোহলের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, CH3, একটু লক্ষ্য রাখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, না বুঝতে পারলে বলবে। হ্যাঁ, এখানে একটা OH আছে, আর এখানে CH2 আছে, আর এখানে একটা হাইড্রোজেন মানে এটা CH3। তাহলে এখানে দেখো অপ্রতিসম না, এখানে যদি আমি এটাকে মেন ধরি তাহলে এদিকে আলাদা, এদিকে আলাদা, তাহলে এটাকে অপ্রতিসম বলে। তাহলে যদি আমি জল এবং সালফ্রিক অ্যাসিড দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করি সালফ্রিক অ্যাসিড দিয়ে, তাহলে দুদিকে হবে, এদিক থেকেও একটা এইচ যেতে পারে, তাহলে এখানে ডবল বন্ধনটা হবে, আবার এদিক থেকে এইচ গেলে এখানে ডবল বন্ধনটা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন অ্যালকিনটা বেশি স্থায়ী। আমি দুটোই অ্যালকিন তৈরি করছি, CH3 CH, প্রথমটা করলাম ডবল বন্ড CH CH3, আবার দ্বিতীয়টা যদি করি CH3 CH2 CH ডবল বন্ড CH2। দেখো এখানে ডবল বন্ধনের মিডিলে কিন্তু তোমার দুটো আলফা হাইড্রোজেন, 6টা আলফা হাইড্রোজেন আছে, স্থায়িত্ব বেশি, আগেই বললাম। আর এখানে দেখো এখানে ডবল বন্ধনটা এখানে, কিন্তু এটা আলফা কার্বন, তাহলে এটা আলফা কার্বনের হাইড্রোজেন কটা, দুটো। এখানে আলফা হাইড্রোজেন দুটো, আর এখানে আলফা হাইড্রোজেন 6টা। সো নাম্বার অফ আলফা হাইড্রোজেন যার বেশি হবে, তাহলে এর স্থায়িত্ব হচ্ছে 80%। এটা 80% প্রোডাক্ট তৈরি করবে, আর এটা হবে 20%। সো তোমাকে লক্ষ্য রাখতে হবে অ্যালকিনের স্থায়িত্ব নির্ভর করবে কোন প্রোডাক্টটা মোর হবে। যদি অ্যালকিন স্থায়িত্ব বেশি হয় তাহলে সেটা বেশি প্রোডাক্ট হবে, মানে উৎপন্ন পদার্থ বেশি হবে। আর যেটার অ্যালকিনের স্থায়িত্ব কম, তার উৎপন্ন পদার্থটা কম হবে, 20% হবে ওই জন্য। ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যালকোহলের নিরুদন আমরা দেখলাম, এই অ্যালকোহলের নিরুদন আমরা অনুঘটকের সাহায্যে করতে পারি। যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় 3.5 মানে উত্তপ্ত করা হয়, সেখানেও কিন্তু আমরা অ্যালকিন পাবো অ্যালকোহলের নির্গমনে। এর পরের রিয়াকশন হচ্ছে অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজিনেশন। টার্মটার মধ্যেই কিন্তু অ্যালকিল হ্যালাইড আগে জানতে হবে। 2 নম্বর রিয়াকশন অ্যালকিল হ্যালাইড, আমি নামগুলো বলে যাচ্ছি সাথে সঙ্গে রিয়াকশন গুলো লিখে যাচ্ছি। অ্যালকিল হ্যালাইড, হ্যালোজেন থেকে হ্যালাইড, হ্যালোজেন কোনগুলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ডি হাইড্রো হ্যালোজিনেশন, ডিহাইড্রো হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, ডিহাইড্রো হ্যালোজিনেশন। অ্যালকিল হ্যালাইডের ডিহাইড, অ্যালকিল হ্যালাইড কাকে বলে, যদি কোনো অ্যালকিল গ্রুপের সঙ্গে হ্যালোজেন থাকে, এক্স, এক্সটা কি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন। তাহলে আমি যদি আর সিএল লিখি তাহলে মিথাইল অ্যালকিল হ্যালাইড, আর বিআর লিখি অ্যালকিল ব্রোমাইড, আর এফ লিখি তাহলে অ্যালকিল ফ্লোরাইড। ঠিক আছে, মানে ফ্লোরিন থেকে। অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা ডিহাইড্রো হ্যালোজিনেশন করি, মানে তোমার হ্যালোজেনটা বের করে দিই, তার সঙ্গে হাইড্রোজেনটাও বের করে দিই, তাহলে কি উৎপন্ন হবে সেটা একটু লক্ষ্য রাখো। দেখো এই আর এর সঙ্গে এক্স আছে, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। এর সঙ্গে যদি আমি ইথানলীয় কেওএইচ দিই, অ্যালকোহলীয় কেওএইচ, অ্যালকোহল যুক্ত কেওএইচ দেওয়া হয় এবং একটু হিট করা হয়, তাহলে এই যে দুটো মলিকুল এটা কিন্তু বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ধন। তাহলে এই বেরিয়ে যাওয়াটাকে বলে ডিহাইড্রো হ্যালোজিনেশন। দেখো ডবল বন্ধন হয়ে গেল, প্লাস কে এক্স প্লাস জল, হ্যালোজেনটা বেরিয়ে গেল, তাহলে একটা আমরা ডবল বন্ধন পেয়ে গেলাম। তাহলে এই ডবল বন্ধনটা উৎপন্ন হয় কি, ইথানলীয় কেওএইচ যদি দেওয়া যায়। আমি একটা নেম রিঅ্যাকশন লিখছি তাহলে বুঝতে পারবে। CH3 CH CH2Br, এর সঙ্গে আমি দিলাম তোমার হচ্ছে ইথানলীয় কেওএইচ, কেওএইচ তার সঙ্গে ইথানল আছে, এবং হিট করা হলো। তাহলে এটা থেকে এই যে এটা বেরিয়ে যাবে HBrটা, তাহলে CH3 CH ডবল বন্ড CH2, এই যে অ্যালকিনটা উৎপন্ন হলো, এই অ্যালকিনটা কিন্তু ডিহাইড্রো হ্যালোজিনেশনের সঙ্গে উৎপন্ন হলো। এটাই হচ্ছে ডিহাইড্রো হ্যালোজিনেশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। আবার এইটা দেখো যদি তোমার অপ্রতিসম হয়, অর্থাৎ আমি যদি দুটো জিনিস এখানে নোট করবে একটু, এখানে অনেক সময় পরীক্ষায় আসে। আমার অ্যালকিল হ্যালাইড একটা দেওয়া আছে,
তার সঙ্গে আমি অ্যালকোহলীয় কেওইচ দিলাম, অ্যালকোহল যুক্ত কেওইচ আছে, হিট করলাম। আরেকটাতে আমি দিলাম কেওইচ জল, জলে দ্রবীভূত করেছি কেওইচটাকে, আর একটাকে কেওইচটাকে আমি তাহলে দুটোর ক্ষেত্রে কি উৎপন্ন হবে এটা একটু আসে পরীক্ষায়। যদি জলে কেওইচ দেওয়া যায় তাহলে এটা জলীয় দ্রবণে আয়নিক কে প্লাস ওইচ মাইনাস উৎপন্ন করি, অর্থাৎ এটা হচ্ছে মোর আয়নিক। জল যেহেতু পোলার, অ্যালকোহলে কিন্তু অতটা আয়নিক নেচার তৈরি করবে না, মনে রাখবে কথাটা। অ্যালকোহলের ক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া, এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন কাকে বলে? কোনো একটা ছোট্ট মলিকুল যদি বেরিয়ে যায় কোনো রিয়াকশনের ক্ষেত্রে সেটাকে বলে এলিমিনেশন বিক্রিয়া। আর যদি কে ওইচ এর ওইচটা ঢুকে যায় আর বিআরটা বেরিয়ে যায়, এটাকে বলে সাবস্টিটিউশন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দুটো রকমের বিক্রিয়া হচ্ছে, যদি জল দিই তাহলে জলের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, আর যদি কেওইচ মিশ্রিত মানে অ্যালকোহল মিশ্রিত কেওইচ দিই তাহলে তার ক্ষেত্রে ডবল বন্ধন তৈরি হবে। তাহলে এটাতে একটা অপনয়ন বিক্রিয়া হবে, প্লাস বাকি প্রোডাক্ট গুলো হবে প্রোপিন হলো, মানে ডবল বন্ধন হলো অপনয়ন বিক্রিয়া। আর কেওইচ যদি জলীয় মানে বিক্রিয়ার সাথে দেওয়া হয়, জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তৈরি হবে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একটা ওইচ ঢুকে যাবে, কারণ এটা ওইচটা ফুললি আয়নিক হয়ে আছে। লক্ষ্য রাখো কথাগুলো, ফুললি আয়নিক হলে ওইচটা তখন ডিরেক্ট গিয়ে অ্যাটাক করবে এখানে, আর বিআরটাকে বের করে দেবে। আর এর ক্ষেত্রে কি হবে, এখানে একটা হাইড্রোজেন নিয়ে এইচ বিআর বেরিয়ে যাবে, তাহলে একটা ডবল বন্ধন এখানে হবে। এটার ক্ষেত্রে কিন্তু পাত, ধরো দুটো পাত লিখেছি আমি, তাহলে একটার ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া হবে আর একটার ক্ষেত্রে অপনয়ন বিক্রিয়া হবে। অপনয়ন বিক্রিয়া কার ক্ষেত্রে হবে? যদি অ্যালকোহলীয় কেওএইচ দেওয়া হয়, আর যদি জলীয় কেওএইচ দেওয়া যায় তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এই কথাগুলো একটু মনে রাখো। আমি লাস্ট রিয়াকশন করাচ্ছি আজকে, বলেছিলাম বেশি পড়াবো না। কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, কথাগুলো শুনে রাখো। কোয়াটারনারি কাকে বলে আগে কথাটা জানতে হবে। কোয়াটারনারি, কোয়াটার নারী, কে বলতে পারবে কোয়াটারনারি কাকে বলে? জানো না? না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমি বলছি কোয়াটারনারি কাকে বলে। দেখো, মনো মানে এক, মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, কোয়াট্রেট মানে চার। কোয়ার্টার থেকে চার, চার যদি হয় কারো কোনো যৌগের যদি যোজ্যতা চার হয় তাহলে সেটাকে কোয়াটারনারি বলে। আরেকবার ভাবে যদি বলি, ধরো আর এর সঙ্গে NH2 আছে, মানে একটা একটা অ্যামোনিয়ার হাইড্রোজেন সরে গেছে, এটা হয়ে গেল মোনো, মানে কি প্রাইমারি 1 ডিগ্রি। আর এর সঙ্গে যদি দুটো আর থাকে তাহলে সেটা হয়ে গেল 2 ডিগ্রি সেকেন্ডারি। আর আচ্ছা, যদি এটা আবার তিনটে লেগে যায় আর, তাহলে 3 ডিগ্রি। আচ্ছা, এটা যখন টারসিয়ারি, 3 ডিগ্রি বা টারসিয়ারি, এটা যখন আবার চারটে লেগে যায়, আর আরেকটা আছে আর এর সঙ্গে আরেকটা আর যদি লেগে গিয়ে প্লাস তৈরি করে, একটা প্লাস আর তার সঙ্গে ওইচ থাকে, তাহলে এটা হয়ে গেল কোয়াটারনারি। চারটে নাইট্রোজেনের সঙ্গে আর যুক্ত থাকলে সেটা হয়ে যাবে কোয়াটারনারি। ঠিক আছে? কোয়াটারনারি যদি অ্যামোনিয়াম সল্টকে হিট করা হয় তাহলে সেটা অ্যালকিন উৎপন্ন করবে। আমি দেখাচ্ছি, দেখো। কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট আমি লিখছি একটা, তাহলে বুঝতে পারবে। ধরো এন আছে আর ওএইচ আছে, তাহলে ওএইচ মাইনাস এ প্লাস, তাহলে চারটে C2H5 যুক্ত আছে, এটা হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। এটাকে যদি আমরা হিট করি তাহলে এক অণু ইথিলিন উৎপন্ন করবে, প্লাস ট্রাই অ্যামোনিয়াম ইথাইল, ট্রাই মিথাইল অ্যামোনিয়া উৎপন্ন হবে। দেখো তিনটে মিথাইল ইথাইল আছে, ঠিক আছে, প্লাস জল। বলবে এবার কেমন হলো স্যার? দেখাচ্ছি, দেখো। নাইট্রোজেনটা যখন আছে তখন প্রত্যেকটার সঙ্গে একটা করে, দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, লক্ষ্য করো জিনিসটা। এটা কি আছে? C2H5, মানে CH3CH2 আছে, এই জিনিসটা আছে। তো এটাকে আমি লিখে নিলাম। এইটা যখন এখানে দিলাম তাহলে এইখানে এটা ডবল বন্ধন করে চলে গেল, বেরিয়ে এলাম। বাকিগুলো কিন্তু C2H5 আছেই, আরো তিনটে আছে, আর এটা প্লাস হয়ে আছে, আর এর সঙ্গে OH মাইনাস আছে। তাহলে এই যে আমি হাইড্রোজেনটা নিলাম, বেস দিয়ে উত্তপ্ত করলাম, এই যে OH মাইনাস আছে, এই OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে,
এই হাইড্রোজেনটা নিলে এখানে ডবল বন্ধন করবে, এখানে ডবল বন্ধন করলে একটা অণু বেরিয়ে যাবে, আর বাকি এই পার্টটা ফ্রি হয়ে যাবে তখন। যেটা গোল করলাম সেটা লক্ষ্য করে দিলে, এটা এই পার্টটা, তখন এটা অ্যালকিন আমরা উৎপন্ন করে দিলাম। তাহলে এই ধরনের অ্যালকিন তখন পাওয়া যাবে যখন আমরা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টের মধ্যে দেখবো ব্রাঞ্চ কম্পাউন্ড গুলো কি আছে। ঠিক আছে, এই কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট অবধি আজকে থাকলো, আমি বলেছিলাম অল্প পড়াবো। আচ্ছা, যারা আগের ব্যাচে ছিলে, তুমি তো ছিলে নাকি মুজাহিদ? সলিড স্টেটের কোশ্চেন গুলো হয়েছে? আচ্ছা, যেটা পারোনি বাকিগুলো পাঠাও। আর আমার, হ্যাঁ, বাকি যারা জয়েন করেনি তাদেরকে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, বোঝা গেছে তনুশ্রী? হ্যালো, তনুশ্রী শুনতে পাচ্ছ তো, মানে বুঝতে পেরেছো তো, কোনো অসুবিধা হয়নি? ঠিক আছে, কালকে ক্লাস আছে, হ্যাঁ। হুম, ঠিক আছে, ছেড়ে দাও আজকে এটা।